হিমেল পিছনে তাকিয়ে দেখে জোকারের মাস্ক পরা সেই লোকটা একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর তার হাতে থাকা পিস্তলটা নিয়ে নাড়াচাড়া করছে। হিমেলের পুরো বিষয়টা বুঝতে তেমন একটা অসুবিধে হলো না যে শাহির আর নাজমুলকে কে মেরেছে। এটা ছাড়াও হিমেলের মনে আরও একটা প্রশ্নের উদয় হলো। ও সেই লোকটার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, ভাই তুমি বেঁচে আছো? লোকটা হিমেলের দিকে এগুতে এগুতে উত্তর দিল, কেন, কোনো সন্দেহ আছে নাকি? কিন্তু কিভাবে? ওরা দুজনও একই প্রশ্ন করেছিল। এক কথা কতবার বলতে ভালো লাগে বল? তুই বরং একটা কাজ কর, আমি তোকে ওদের কাছে পাঠিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে জেনে নিস। হিমেলকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে লোকটার হাতে থাকা গানটা ওর দিকে তাক করলো এবং সাথে সাথে একটা গুলি করে দিল হিমেলের কপালের ঠিক মাঝ বরাবর। হিমেলের লাশটাও নাজমুল আর সাহিলের লাশের পাশে লুটিয়ে পড়ল। লোকটা নিচের মুখ থেকে জোকারের মাস্কটা খুলে ওদের লাশের উপরে ছুঁড়ে মারল এবং একটা মুচকি হাসি দিয়ে বিপরীত দিকে ঘুরে হাঁটতে আরম্ভ করলো। 3-4 মিনিট হাঁটার পরে লোকটা একটা বাইকের কাছে এসে পৌঁছলো। পকেট থেকে নিজের ফোনটা বের করে একটা নাম্বারে মেসেজ করে লোকটা বাইকে উঠে তার হেলমেটটা পরে নিল এবং যাত্রা শুরু করলো শহরের উদ্দেশ্যে। নীল মিটমিট করে নিজের চোখ খুলে বালিশের নিচ থেকে ফোনটা বের করে দেখে ঘড়িতে সময় দুপুর 12:53। ও বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হবার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের ফোনটা হাতে নিয়ে রুম থেকে বাহিরে বেরুলো। নীল শাড়ি দিয়ে নামতে নামতে কল দিয়ে চলেছে নাজমুলের নাম্বারে। রিং হয়ে যাচ্ছে, তবে অপর প্রান্ত থেকে কেউ কলটা রিসিভ করছে না। ও একে একে সাহিল আর হিমেলের নাম্বারেও কল দেয়, কিন্তু একই অবস্থা, রিং হয় তবে রিসিভ করে না। নীল নিচে এসে সোফায় বসে পড়ল। সোফায় বসেও সাব্বিরের নাম্বারে কল দিল, কিন্তু সাব্বিরের নাম্বার বন্ধ। নিজের ফোনে নীল এতটাই ব্যস্ত যে পারিপার্শ্বিক অবস্থার কোনো খেয়াল ওর নেই। হঠাৎ নীলের ধ্যান ভাঙল কারো গলার আওয়াজ শুনে। কিরে, কাকে কল দিচ্ছিস? নাজমুলকে, নাকি সাহিলকে, নাকি হিমেলকে, নাকি সাব্বিরকে? নীল পাশে তাকিয়ে দেখে রাশমিক বসে আছে। রাশমিককে দেখে নীল কিছুটা শিউরে উঠল। ওর হাত থেকে ফোনটা পড়ে গেল। এসি চলা সত্ত্বেও নীলের অবস্থা ঘেমে একাকার। রাশমিকের দিকে তাকিয়ে নীল কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তুই এখানে কিভাবে এলি? তুই তো... নীলের মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে রাশমিক বলল, আমি মরে গেছি। কি তাই তো? নীল হ্যাঁ সূচক মাথা নাড়ালো। রাশমিকে নীলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোর কি মনে হয় আমাকে মেরে ফেলা এতটাই সহজ? এর আগেও তো 2বার চেষ্টা করেছিলি, তখন কিছু বুঝিসনি। তুই আমার বন্ধু ঠিকই, কিন্তু আমার সম্বন্ধে তোর এখনো অনেক কিছু জানার বাকি আছে। তবে তুই চিন্তা করিস না, তোকে আমি আর কোনো কষ্ট করতে দিব না। এমনিতেই আমাকে 3বার মারার চেষ্টা করাতে তোর ব্রেনে অনেক প্রেশার পড়েছে। আমি চাই না তোর ওই ছোট্ট মগজের উপরে আর কোনো চাপ পড়ুক। নীল কিছুটা থতমত খেয়ে বলল, 3বার মারতে চেয়েছি মানে? আমার কপালে কি কোথাও বোকা লেখা আছে? নীল না সূচক মাথা নেড়ে বলল, বিশ্বাস কর, আমি এসবের কিছুই জানি না। হয়তো তোর কোথাও কোনো ভুল হচ্ছে। ভুল? ভুল অবশ্য আমি একটা করেছি, আর সেটা হলো তোকে বাঁচিয়ে রেখে। তুই আমাকে ভুল বুঝছিস। আমি এসবের কোনো কিছুর সাথেই যুক্ত নই। তাই? আচ্ছা, আমি যদি তোর কথা বিশ্বাসও করে নেই, তাহলে তুই আমাকে এটা বল যে আমি মরে গেছি সেটা তুই কিভাবে জানলি? কারণ তুই তো আমাকে মারার প্ল্যানের সাথে যুক্ত নস, তার মানে তো আমি তোর কাছে জীবিত, তাই না? নীল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রাশমিকের দিকে। এমন কোনো প্রশ্নের সম্মুখীন হবার জন্য হয়তো মানসিকভাবে প্রস্তুত ছিল না। নীল আমতা আমতা করে বলল, আমাকে আবির আর তাসরিফ জানিয়েছে। তাই? হুম। আবির, তাফসির? রাশমিকের ডাক শুনে আবির আর তাফসির দরজার আড়াল থেকে বেরিয়ে রাশমিক যে সোফায় বসেছিল তার পিছনে এসে দাঁড়ালো। রাশমিক নিজের মাথাটা ওদের দিকে অল্প একটু ঘুরিয়ে তাফসিরকে প্রশ্ন করলো, তোরা নাকি আমার মৃত্যুর খবর নীলকে জানিয়েছিস? রাশমিকের প্রশ্নের প্রতি উত্তরে তাফসির বলে উঠল, ভাই, গ্যাংয়ের সবাই জানে তুমি নিখোঁজ, আর তাই আমরা তোমাকে তন্ন তন্ন হয়ে খুঁজেছি। গ্যাংয়ের বাহিরে আরেকটা কাকপক্ষীয় জানে না যে তুমি নিখোঁজ। সেখানে মৃত্যুর খবর তো দূরেই থাক।
তাপসীরের এমন উত্তর শুনে নীল ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আবির আর তাপসীর এভাবে এসে যে এখানে উপস্থিত হবে সেটা হয়তো নীলের ধারণার বাহিরে ছিল। নীল বসা থেকে দাঁড়িয়ে এক পা করে পিছোতে পিছোতে দরজার সামনে চলে গেল। দরজার সামনে গিয়ে নীল রাশমিকের দিকে তাকিয়ে বাহিরে হাত দিয়ে ইশারা করে চেঁচিয়ে চেঁচিয়ে নিচের গার্ডসদের ডাকতে আরম্ভ করলো। গার্ডস, গার্ডস, হোয়ার আর ইউ ম্যাটস পিপল, কাম ফার্স্ট। নীলের কর্মকাণ্ড দেখে রাশমিক বসা থেকে দাঁড়িয়ে পড়ে এবং মুচকি হেসে দরজার দিকে এগোতে এগোতে বলে, কাকে ডাকছিস তুই? আমার গার্ডসদের। একটু বাহিরের দিকে নিজের দৃষ্টিপাত করে দেখতো কয়জন গার্ড এসেছে। রাশমিকের কথা মতো মুখে একটা হাসি নিয়ে নীল পিছনে তাকিয়ে দেখে ওর সকল গার্ডসদের এক একজনের লাশ এক এক জায়গায় পড়ে আছে। নীলের মুখের সেই হাসিটা তৎক্ষণাৎ হাওয়ায় মিলিয়ে গেল। নীল নিচের খাটটাকে আবার রাশমিকের দিকে ঘুরিয়ে লক্ষ্য করলো। রাশমিক মুখে একটা মুচকি হাসি নিয়ে হাতে থাকা গানটাকে নেড়ে চেড়ে দেখছে। নীলের বুঝতে কোনো অসুবিধে হলো না যে ওর শেষ সময় ঘনিয়ে এসেছে। নীল কিছুটা তুতলিয়ে রাশমিককে বলল, আমাকে এবারের মতো মাফ করে দে প্লিজ, আমি আর এমন ভুল কখনো করব না। মাপ করার কথা বলছিস? মাপ তো তোকে আমি 2বার করেছি, আর কতবার চাস? আমাকে লাস্ট একটা সুযোগ দে প্লিজ। সুযোগ তো 2বার দিলাম, কিন্তু আফসোস তুই সেই সুযোগে সদ্ব্যবহার করতে পারলি না। কিন্তু নাজবুল তো আমাকে বলেছিল তুই গাড়ি সমাত পড়ে মারা গেছিস, তাহলে বেঁচে আছিস কিভাবে এখনো? আমি এতক্ষণ ভাবতেছিলাম যে তুই এখনো এই প্রশ্নটা করলি না কেন। যাক, অবশেষে তাহলে করেই ফেললি। কিন্তু মৃত্যুর আগে এমন প্রশ্ন করে কি মজা পাস তোরা, আমি বুঝি না। তোর ওই পাত চেলাও মরার আগে আমাকে এই একই প্রশ্ন করেছিল। আমি উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে গেছি, তাই এখন আর ইচ্ছা নেই। তুই ওদেরকেও মেরে ফেলেছিস? নীলের প্রশ্নের প্রতি উত্তরে রাশমিক মুচকি হেসে বলল। এনি ডাউট? নীলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের হাতে থাকা গানটা নীলের দিকে তাক করে ওর বুকের বাপাশে পরপর 3টে গুলি করলো রাশমিক। নীলের পুরো শার্ট রক্তে লাল হয়ে গেছে। ওর নিথর দেহটা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। রাশমিক হাত দিয়ে আবির আর তাপসিরকে ইশারা করে নিচের দিকে তাকালো। রাশমিকের ইশারা পেয়ে ওরা দুজন ওর পাশে এসে দাঁড়ালো। রাশমিক আবিরের দিকে তাকিয়ে ওকে প্রশ্ন করলো, এই 2 দিনে আমার কুকুরগুলোকে ঠিকমতো খাবার দিয়েছিলি? আবির কিছুটা ইতস্তত হয়ে বলল, না ভাই, আসলে তোমাকে খোঁজাখুঁজির কাজে এতটা ব্যস্ত ছিলাম যে ওইদিকে আর খেয়াল ছিল না। বাহ, বেশ ভালো। তার মানে ওরা 2 দিন ধরে না খাওয়া? আবির মাথা নিচু করে নিচু গলায় বলল। হ্যাঁ ভাই। রাশমিক মুচকি হেসে বলল, এই লাশগুলো নেওয়ার ব্যবস্থা কর। বেশ কয়েকদিন ধরে ওরা মানুষের মাংস খেতে পারেনি, আজকে বরং একটু মজা করুক। আচ্ছা ভাই। আবির পকেট থেকে নিজের ফোনটা বের করে বাসার বাহিরে চলে গেল। বাসার বাহিরে এসেও কাকে যেন কল করলো। কিছুক্ষণ রিং হবার পরে অপর প্রান্ত থেকে কেউ একজন কলটা রিসিভ করলো। হ্যাঁ ভাই বলো। নীলের বাসা থেকে লাশগুলো নিয়ে যায় এসে। কোথায় নিয়ে যাব? কুকুরগুলো বেশ কয়েকদিন ধরে মানুষের লাশের গন্ধ পায়নি, তাই আজকে বরং ওরা একটু জলসা করুক। আচ্ছা ভাই, আমি এক্ষুনি লোক পাঠিয়ে দিচ্ছি। ওকে, এখন রাখলাম। আচ্ছা। আবির কলটা কেটে দিয়ে পিছনে ঘুরে দেখে রাশমিক আর তাপসির ওর দিকেই এগিয়ে আসছে। রাশমিক আবিরের সামনে এসে ওকে উদ্দেশ্য করে বলল, এখন তাহলে যাওয়া যাক। ভাই চলো। অতঃপর রাশমিক আবির আর তাপসির নীলের বাসা থেকে বাহিরে বেরোলো। গাড়ি আগে থেকেই বাহিরে দাঁড় করানো থাকার কারণে ওরা 3 জন গাড়িতে উঠে পড়ল। গাড়ি চলতে শুরু করলো রাশমিকের বাসার উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে ওরা বাসায় পৌঁছলো। রাশমিক আবির আর তাপসির গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে গেল। বাসার ভিতরে এসে রাশমিক সোজা নিচের রুমের দিকে হাঁটা আরম্ভ করলো। আবির আর তাপসিরও রাশমিকের পিছন পিছন হাঁটছে, কারণ রাশমিকের পাশের রুমেই আবির আর তাপসির থাকে। রাশমিক নিচের রুমে এসে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়েল দিয়ে হাত মুখ মুছে বিছানায় নিজের গা এলিয়ে দিল। ক্লান্ত থাকার কারণে রাশমিকের চোখে রাজ্যের ঘুম এসে জড়ো হয়েছে। ও কেবল নিজের চোখটা বন্ধ করেছে, হঠাৎ ওর ফোনটা বেজে উঠল।
রাশমি ঘুম ঘুম চোখে বালিশের পাশ থেকে নিজের ফোনটা হাতে নিয়ে দেখে ফাহিম কল করেছে। ও কিছুটা অবাক হলো এই সময়ে ফাহিমের কল আসাতে। 7 কিছু না ভেবে রাশমি কল কিন্তু আজকে তোকে আসতেই হবে, খুব জরুরি কথা আছে। বললাম না? সরি, আমি যেতে পারবো না। প্লিজ আসিস, খুব জরুরি কথা আছে। একটা বিষয়ে আমার তোর সাহায্য লাগবে। কি বিষয়? সেটা দেখা হলে বলবো, ফোনে এত কথা বলা যাবে না। তুই কিন্তু অবশ্যই আসবি। আচ্ছা ঠিক আছে, আসবো। এখন রাখলাম, খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমাবো। আচ্ছা বাই, সন্ধ্যে দেখা হচ্ছে কিন্তু তাহলে। বাই। অতঃপর রাশমিক কলটা কেটে দিয়ে নিজের অসম্পূর্ণ ঘুমটাকে পূর্ণ করতে পা বাড়ালো ঘুমের জগতে। রাশমিকের ঘুম ভাঙলো ফোনের শব্দ পেয়ে। ও ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে না দেখেই কলটা রিসিভ করে ফেললো। রাশমিক ঘুম চড়ানো কণ্ঠে বলল, হ্যালো, কে? আমি ফাহিম। ও ফাহিম, বল। কোথায় তুই? আমি তো বাসায় ঘুমাচ্ছিলাম। কেন? কয়টা বাজে দেখেছিস? না, দেখিনি। কয়টার বাজবে? 4টা 5টা। তুই কোন দুনিয়া আছিস? হ্যাঁ, বিয়ার টিয়ার খেয়েছিলি নাকি? আমি ওইগুলো খাই না, সেটা কিন্তু তুই খুব ভালো করে জানিস। তাও এক কথা বারবার বলা আমি পছন্দ করি না। এখন বল, কেন কল দিয়েছিস? তোর যে পার্টিতে আসার কথা ছিল সেটা কি ভুলে গেছিস? আরে সেটা তো সন্ধ্যায়, আর এখন তো মাত্র বিকেল। এখন রাত 8টা বাজে আর তুই বলছিস বিকেল? ও ঘুমিয়েছিলাম তো, তাই বুঝতে পারিনি যে কখন রাত হয়ে গেছে। আচ্ছা, এখন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়। আসতেছি, রাখলাম এখন। ওকে। রাশমিক কলটা কেটে দিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখে আবির আর তাপসির সোফায় বসে গল্প করছে। রাশমিককে দেখে ওরা দুজন বসা থেকে দাঁড়িয়ে পড়ল। রাশমিক গিয়ে সোফায় বসলে তাপসির ওর দিকে তাকিয়ে বলল, ভাই কোথায় যাবে নাকি? হুম। কোথায় যাবে? ফাহিম কল করেছিল কি নাকি জরুরি কথা আছে, তাই সেখানে যাব। ও যা, তাড়াতাড়ি রেডি হয়ে আয় তোরা, এমনিতেই দেরি হয়ে গেছে। আচ্ছা ভাই। অতঃপর আবির আর তাপসির ওখান থেকে চলে গেল ওদের রুমে রেডি হবার জন্য। কিছুক্ষণ পর আবির আর তাপসির রেডি হয়ে আসলে ওরা তিনজন বেরিয়ে পড়ল ফাহিমের বাসার উদ্দেশ্যে। গাড়ি এসে থামলো ফাহিমের বাসার সামনে। প্রায় 1 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে ওরা ফাহিমের বাসায় এসে পৌঁছলো। রাশমিক, আবির আর তাপসির গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। রাশমিক ভিতরে গিয়ে দেখে বাসাটা বেশ জাঁকজমকভাবেই সাজানো হয়েছে, সাথে অনেক মানুষের উপস্থিতি তো আছেই। রাশমিককে দেখে ফাহিমের কাছে এসে ওকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর রাশমিক ফাহিমকে নিচের থেকে ছাড়ালে ফাহিম হাসতে হাসতে বলল, তোর আসার সময় হলো তাহলে। বল কি খাবি, কফি নাকি কোল্ড ড্রিঙ্কস? বিয়ার অ্যালকোহল তো তুই খাস না, তাই তোর জন্য ওইটাই পারফেক্ট। আমি এখানে তোর পার্টি এনজয় করতে আসিনি। তুই বলছিলি কি জরুরি কথা আছে সেটা বলে ফেল, তারপর আমি চলে যাব। আচ্ছা তাহলে চল ওই দিকটায় গিয়ে বসে কথা বলি। ওকে চল। অতঃপর রাশমিক, আবির, তাপসির আর ফাহিম এক কোণায় গিয়ে বসে পড়ল, যেখানে লোক সমাগম অন্যান্য জায়গার থেকে তুলনামূলক কিছুটা কম। রাশমিক আর ফাহিম সামনাসামনি মুখ করে সোফায় বসেছে এবং আবির আর তাপসির রাশমিকের সোফার পিছনে গিয়ে দাঁড়ালো। রাশমিক সোফায় বসে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, এবার বল কি কথা। আমার তোর সাহায্য দরকার। কোন বিষয়? আমি বাংলাদেশেও আমার ড্রাগসের বিজনেসটা রান করতে চাইছি। আর বাংলাদেশে তো তোর অনেক লোক আছে, বলতে গেলে বাংলাদেশের সব গ্যাংস্টারই তোর আন্ডারই। তাই আমাকে সেখানে একটা ব্যবস্থা করে দে না প্লিজ। তুই এই কথা বলার জন্য আমাকে এখানে ডেকেছিস? কেন? তুই খুব ভালো করে জানিস যে আমি এসব কাজ পছন্দ করি না। তুই যখন নিউ ইয়র্কে এই কাজ শুরু করেছিলি তখনই কিন্তু আমি তোকে বারণ করেছিলাম, তবে তুই আমার কথা শুনিসনি। আর তোর মনে হয় আমি আমার
মাতৃভূমিতে তোকে এই নিকৃষ্ট কাজ করতে দিব? দেখ রাশমিক, আমি তোকে 40% পার্টনারশিপ দেবো, আমার কাজটা করে দে। তুই হয়তো ভুলে গেছিস, জোকার কিং কখনো টাকার জন্য কোনো কাজ করে না। আর তুই আমার বন্ধু, তাই বেঁচে গেলি, না হলে তোকে এখানেই পুঁতে ফেলতাম। রাশমিকের কথা শুনে ফাহিম বসা থেকে দাঁড়িয়ে গেল এবং কিছুটা উত্তেজিত হয়ে বলল, রাশমিক, এবার কিন্তু একটু বেশি বলে ফেলছিস। আমি মাফিয়া কিং ফাহিম, তোর হাতের কোনো খেলনা না যে মন চাইলো আর পুঁতে ফেলবি আমাকে। তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি ফাহিম, নিজের ওই নিকৃষ্ট বিজনেস নিউ ইয়র্কে চালাচ্ছিস চালা, কিন্তু ভুলেও আমার মাতৃভূমির দিকে নজর দিস না, তাহলে এই দেশেও আর নিজের বিজনেস রান করাতে পারবি না। আর শেষমেশ হয়তো নিজের প্রাণটা বেঘরে হারাতে হবে। তাই এসব করে কী লাভ বল? শুধু শুধু দেশের ভবিষ্যৎটা নষ্ট হবে। তার চেয়ে বরং নিজেও ভালো থাক আর আমাকেও ভালো থাকতে দে। আমি যদি একবার খারাপ হই তাহলে কি করতে পারি আশা করি সেই আন্দাজ তোর আছে। তাহলে আমিও তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলাদেশে তো আমি আমার বিজনেস রান করাবই, আর তুই আটকে দেখা। আর তোকে মেরে ফেলার আগেও আমি একবারের জায়গায় 2 বার ভাববো না। রাশমিক বসা থেকে উঠতে উঠতে বলল। রাশমিক ফাহিমের কথার কোনো জবাব না দিয়ে একটা মুচকি হাসি দিল এবং পেছন ঘুরে হাঁটা আরম্ভ করলো। রাশমিকের চলে যাওয়া দেখে ফাহিম পিছন থেকে বলে উঠল, আমাকে রাতে আমার মালের ফার্স্ট ডেলিভারি হবে বাংলাদেশে, আর কালকে বিকেলের মধ্যে পুরো দেশে আমার লোক ছড়িয়ে পড়বে, পারলে তুই আটকে দেখা। রাশমিকের ফাহিমের কথার কোনো পাল্টা জবাব না দিয়ে ওর বাসা থেকে বেরিয়ে আসলো। বাসা থেকে বেরিয়ে রাশমিক আবিরকে উদ্দেশ্য করে বলল, কালকে সকালে প্রাইভেট জেট রেডি রাখতে বলিস, বাংলাদেশে যাব। সকাল কয়টায় ভাই? 7টা। আচ্ছা। আবিরের কথা শেষ হবার সাথে সাথে সেখানে ওদের গাড়ি এসে উপস্থিত হলো এবং ওরা 3 জন গাড়িতে উঠে পড়ল। রাস্তায় জ্যাম থাকার কারণে ওরা 1 ঘন্টার রাস্তা অতিক্রম করলো 1.5 ঘন্টা বসে। গাড়ি এসে থামলো রাশমিকের বাসার সামনে। ওরা 3 জন গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। ঘড়ির কাঁটা রাত 2টো ছুঁই ছুঁই। রাশমিক গভীর ঘুমে মগ্ন। অবশ্য আজকে ও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, কারণ সকাল 7টায় ওর ফ্লাইট আছে। হঠাৎ রাশমিকের বাসার কলিং বেলটা বেজে উঠল। রাশমিকের ঘুম ভাঙলে ও ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়িতে সময় রাত 2:06। অজানা একটা চিন্তা এসে দানা বাঁধতে থাকে রাশমিকের মাথায়, কারণ এত রাতে তো কারো আসার কথা ছিল না। সব জল্পনা কল্পনা বাদ দিয়ে রাশমিক ওর বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে নিজের গানটা বের করে গুটি গুটি পায়ে রুম থেকে বাহিরে বেরিয়ে আসলো। ওর রুমের পাশেই রুমেই আবির আর তাফসির থাকে। আবির আর তাফসির ওর ভাই, না রক্তের কোনো সম্পর্ক নেই, তবে ওরা রাশমিককে এতটাই ভালোবাসে যে রাশমিকের জন্য নিজেদের জীবন দেওয়ার আগেও একবার ভেবে দেখবে না। রাশমিক আবির আর তাফসিরের উকি দিয়ে দেখলো ওরা গভীর ঘুমে মগ্ন, তাই আর ওদেরকে না ডেকে রাশমিক একা একাই নিচে চলে গেল। রাশমিক গেটের সামনে গিয়ে যখন গেটটা খোলার জন্য হাত বাড়াবে, সাথে সাথে কলিং বেলটা আবার বেজে উঠল। ও আর দেরি না করে গেটটা খুলে সামনের দিকে পিস্তল তাক করে দাঁড়ালো। তবে আশ্চর্যের বিষয় হলো সামনে কেউ নেই, কিন্তু কাউকেই খুঁজে পেল না। রাশমিক যখন গেটটা বন্ধ করতে যাবে তখনই ওর চোখ আটকে গেল গেটের সামনে নিচের দিকে, কারণ নিচে ফাহিমের লাশ পড়ে আছে। সেই ফাহিম যার সাথে গতকাল সন্ধ্যাবেলা রাশমিকের কথা কাটাকাটি হয়েছে। রাশমিক কিছুটা অবাক হলো ফাহিমের লাশটা দেখে। অবশ্য গতকাল সন্ধ্যাবেলায় রাশমিক আর ফাহিমের মধ্যে ছোট একটা সমস্যা হয়েছিল, তবে সেই সমস্যার ব্যাপারে আবির আর তাফসির ছাড়া তো আর কেউ জানে না। কিন্তু ওরা যে ফাহিমকে মারেনি সেটা রাশমিক খুব ভালো করেই জানে। এছাড়াও মারার সময়টাই বা পেল কখন? তাহলে প্রশ্নটা হলো ফাহিমকে মারল কে? হঠাৎ রাশমিকের ফোনটা হালকা কেঁপে উঠল। ও পকেট থেকে নিজের ফোনটা বের করে দেখে অপরিচিত নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। রাশমিক মেসেজটা ওপেন করে পড়তে শুরু করলো। মেসেজটা পড়ে রাশমিক কিছুটা স্তব্ধ হয়ে গেল। মেসেজটি ছিল, অবাক হচ্ছ ফাহিমের লাশ দেখে? হ্যাঁ, আমি মেরেছি ফাহিমকে, কারণ তোমাকে কেউ কিছু বলে সেটা আমার সহ্য হয় না। নিলয়কেও অবশ্য আমিই মারতে চেয়েছিলাম, কিন্তু আমার আগে তুমি ওকে মেরে দিলে। তবে আমাকে খোঁজার কোনো দরকার নেই,
কারণ নিজের ছায়াকে কেউ কখনো খুঁজতে চায় না। আর আমাকে নিয়ে ভাবারও দরকার নেই, কারণ আমি তোমার ভাবনায় নয়, তোমার হৃদয়ে থাকতে চাই। মেসেজটা পড়ে রাশমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। ওর মাথায় নানা ধরনের প্রশ্ন এসে দানা বাঁধছে, যেগুলোর একটার উত্তরও ওর কাছে নেই। কে মারলো ফাহিমকে? আমার ব্যাপারে কেউ এত কিছু কিভাবে জানে? আর বাসায় এত গার্ডস থাকতে কেউ কিভাবে ভিতরে আসতে পারে, তাও আবার লাশ নিয়ে?